প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে একটা বিশেষ বল নিয়েই আলোচনা করব। যাবতীয় আলোচনা একটা বিশেষ বলের ভিতরেই কেন্দ্রীভূত। এই বলটা সবসময় যেন আমাদের ওপর রেগে আছে। আমরা যা করতে চাই তার বিরুদ্ধে বাধা দেওয়ার চেষ্টা করে। তাই এই বলটা সম্পর্কে নিশ্চয়ই এতক্ষণে তোমরা আন্দাজ করতে পেরেছো। তবে বাধা দিলেও আলটিমেটলি দেখব যে আমাদের কাজেই লাগে। আর যেসব জায়গায় একটু অসুবিধার সৃষ্টি হয় সেটাকেও বিশেষ উপায়ে এড়িয়ে যাওয়া যায় বা এই বলের মানটা কমিয়ে ফেলা যায়। আশা করি এতক্ষণে আন্দাজ করতে পেরেছো যে বলটা কোন বল। অবশ্যই ফ্রিকশন বা ঘর্ষণ। প্রথমেই দেখছি যে এই একটা ব্লক সবুজ কালিতে যেটা আঁকা আছে, একটা তলের উপর দিয়ে গতিশীল হওয়ার চেষ্টা করছে। এই যে সবুজ তীরচিহ্ন দিচ্ছ মানে বা দেখছো, এই দিকে গতিশীল আছে অথবা গতিশীল হবার চেষ্টা করছে। তাহলে এই বিশেষ দিকে গতিশীল হওয়ার যে চেষ্টা করলো, সঙ্গে সঙ্গে কি দেখব, এই তল বরাবর, মানে এটা তো আমি পাশ থেকে দেখছি, আমরা রেখা দেখছি, কিন্তু এটা আসলে কি এই বস্তু আর এই নিচের যে যার উপরে বস্তুটা আছে, ভূমি বলতে পারো, এই অংশটা কি তাদের স্পর্শতল। স্পর্শতল। তাহলে এই স্পর্শতল বরাবর, স্পর্শতলের সমান্তরালে একটা বাধা বল কাজ করছে। এই বাধা বলটাকে আমরা স্মল এফ দিয়ে প্রকাশ করছি। এই বাধা বলটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল। আচ্ছা, তাহলে দেখলে ঘর্ষণ কখন কাজ করে, যে একটা বস্তু আর একটা বস্তুর সংস্পর্শে বা তলের সংস্পর্শে থেকে যদি গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে, তাহলে এই গতির বিরুদ্ধে একটা বাধা বল কাজ করছে, যে বাধা বলটাকে আমরা বলছি ঘর্ষণ বল। এবার কেন এই ঘর্ষণ বল কেন কাজ করছে তার কারণ দেখো। যদি আমি এই স্পর্শতলটাকে এখানে জুম করে দেখি, যদি আমরা জুম করি, যতই পরিষ্কার মানে যতই সমতল হোক না কেন, জুম করে দেখলে দেখব স্পর্শতলগুলো মোটেও সমান্তরাল নয়। দেখো একটা এবড়ো খেবড়ো ব্যাপার আছে। আমি দুটো তল দুটো আলাদা কালিতে আঁকিয়েছি, উপরেরটা ধরো লাল কালিতে আঁকিয়েছি, নিচেরটা নীল। তা কী হবে, এই বস্তুটার তো একটা ওজন আছে। এই ওজনের জন্য কি হবে, নিচের তলের বক্রতার উপরে উপরের তলের বক্রতা চেপে বসবে। এইবার যেই গতিশীল করার চেষ্টা করবে, সঙ্গে সঙ্গে কি এই বক্রতা ওই বক্রতার মধ্যে চেপে বসার ফলে এগোতে পারছে না, বাধা সৃষ্টি হচ্ছে। এর ফলে কিন্তু ঘর্ষণ বলটা আসছে। তাহলে আমাদের মনে হতে পারে যে তল যত বক্র, তাহলে ঘর্ষণ বল তো তত বেশি। বাস্তবেও তাই। একটা শিরিষ পেপার ঘষো হাতে, হালকা করে, জোরে ঘষবা না, হালকা করেই ঘষবা। হালকা করে ঘষলে তুমি যা ব্যথা ফিল করবা, একটা যদি নর্মাল পেপার তুমি হাতে ঘষলে পারে কি সেই ব্যথা লাগবে? কখনোই নয়। তাহলে বুঝতেই পারছো, তল যত অমসৃণ তত ঘর্ষণ বলটা কি বেশি। এবার তাহলে কি মসৃণতা বাড়িয়ে দিলে ঘর্ষণ বল বেড়ে যাবে? কি মনে হয়? তা অবশ্যই তলগুলোকে মসৃণ করলে কি হবে? মসৃণ করলে যা তোমরা বুঝছো তাই, ঘর্ষণ বল অবশ্যই কমে যাবে। কিন্তু যদি সায়েন্টিফিক ওয়েতে খুব বেশি মসৃণ করা হয়, বেশি মসৃণ, তখন আবার কমে যাওয়ার বদলে কি হবে, বৃদ্ধি পাবে ঘর্ষণ বল। তাহলে এটা কেন হলো? কমে যাওয়ার বদলে আবার বৃদ্ধি কেন পেল? তার কারণ হচ্ছে এই বলগুলো। দেখো, এই যে অবস্থায় এই বক্রতার জন্য উপরের পদার্থটা লাল রং দিয়ে যেটা আঁকা আছে, ওর খুব কম সংখ্যক অণুই নিচের পদার্থটা নীল রং দিয়ে যেটা আঁকা আছে তাদের কাছাকাছি আসতে পারছে। কিন্তু যদি তলগুলো খুব মসৃণ হয়, একেবারে কি হবে, গায়ে গায়ে লেগে থাকবে, মাঝখানে গ্যাপই থাকবে না, প্রায় দুটো তলের মাঝখানে প্রায় গ্যাপ নেই। ফলে অণুগুলো কি অনেক কাছে আসতে পারছে। তখনই ওই অণুগুলোর মধ্যে কিন্তু একটা আকর্ষণ বল কাজ করে। যদি সেম টাইপের পদার্থ হয় কোহেসিভ ফোর্স, আলাদা টাইপের পদার্থ হলে অ্যাডহেসিভ ফোর্স বলে। সংশক্তি আর আসঞ্জন বল, বাংলায় সংশক্তি আর আসঞ্জন বল। তাহলে এই বলগুলো কাজ করার ফলে ওদের গতিটা কিন্তু আরও বেশি বাধাপ্রাপ্ত হচ্ছে। তাহলে আমরা কি দেখব, যে যদি মসৃণ করি
তাহলে ঘর্ষণ বল কমে যাচ্ছে, কিন্তু অত্যন্ত মসৃণ করে ফেললে তখন আবার ঘর্ষণ বল বৃদ্ধি পাবে। আচ্ছা, এই বিষয়টা তো গেল। তাহলে ঘর্ষণ থাকবে না কখন? দেখো, এই উপরের তল নিচের তলের কাছে আসতে হবে, তবেই তো ঘর্ষণ। মানে উপরের তল কাছে কেন আসছে দেখো তো, এর ওপর এই বস্তুটাকে রেখে দিয়েছি, এর ওজনের জন্য কিন্তু এই নিচের তলের ওপরও চেপে বসেছে। তাহলে ওজনটাই যদি না থাকে তাহলে নিশ্চয়ই ঘর্ষণ বল থাকবে না। কখন সেটা হবে? দেখা গেল এমন কোথাও বস্তুগুলো আছে যেখানে অভিকর্ষ নেই বা মহাকর্ষ নেই, তাহলে তো এর উপর চেপে বসার কোনো বিষয়ই নেই। তখন কি তুমি সেখানে ঘর্ষণ বল কি পাবে? কখনোই পাবে না। আবার যদি কৃত্রিম উপায়েও সেটা ক্রিয়েট করা হয়, যেমন ফ্রি ফলিং অবজেক্টের ক্ষেত্রে, তখনও দেখা যাবে এই বক্রতার মাঝে বক্রতা ঢুকে যাওয়ার কোনো বিষয় নেই, এবং সেক্ষেত্রে ঘর্ষণ বলটাও আমরা অ্যাচিভ করতে পারবো না। মোট কথা, একে এর মধ্যে চেপে বসতে হবে, মানে এমন কোনো বল থাকবে যেটা একে এর ওপরে আটকে রাখবে। তবেকার এগিয়ে নিয়ে যেতে গেলে কী হবে? বাধা ফেস করব, তখন গিয়ে ঘর্ষণ বল। কৃত্রিম উপায়ে সেটা করলেও ঘর্ষণ বল চলে আসবে, যেখানে গ্র্যাভিটি নেই সেখানে নর্মালি ঘর্ষণ বল নেই। কিন্তু কৃত্রিম উপায়ে যদি একটা বস্তুকে চেপে আর একটা বস্তুর উপর বসিয়ে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে অবশ্যই ঘর্ষণ বল চলে আসবে। এবার চলে আসি শ্রেণীবিভাগটা ঘর্ষণের। দেখো, আমরা নিয়ে দুভাগে ভাগ করেছি, স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিত ঘর্ষণ, আর স্লাইডিং ফ্রিকশন বা গতীয় ঘর্ষণ বা চল ঘর্ষণ। এটা স্থিত ঘর্ষণ, আর এটা চল ঘর্ষণ বা গতীয় ঘর্ষণ, বিসর্প ঘর্ষণও বলা হয়। তা স্থিত ঘর্ষণের ব্যাপারটা কি? ওই যে বস্তুকে গতিশীল করার চেষ্টা করছি কিন্তু গতিশীল হচ্ছে না। কেন হচ্ছে না? নিশ্চয়ই আমি যে বল প্রয়োগ করেছি তার ঠিক সমান বল উল্টো দিকে কাজ করেছে। আমি যে বল প্রয়োগ করেছি তার ঠিক সমান বল, আমার বল ধরলাম এফ, আমি যে বল প্রয়োগ করেছি ঠিক তার সমান বল উল্টো দিকে কাজ করেছে, টোটাল বল 0, সেই জন্যই গতিশীল হতে পারেনি। তো সেই জন্য সেটাকে কি বলে? স্থিত ঘর্ষণ। বস্তু স্থির আছে। আর যখন বস্তু গতিশীল হয়ে গেছে, গতিশীল হলেই কি ঘর্ষণ বল শূন্য হয়ে যাবে নাকি? তাও কিন্তু কিছু ঘর্ষণ বল থাকবেই। সেই ঘর্ষণকে বলকে কি বলে না স্লাইডিং ফ্রিকশন বা চল ঘর্ষণ বল। এইবার যদি আমরা দেখি এই এই প্রযুক্ত বল বাড়াচ্ছি, প্রযুক্ত বল বাড়াতেই থাকছি। এই ধরো একটা বস্তু, এই ধরো এই ছেলেটা খুব কষ্ট করে ঠেলছে এই বস্তুটাকে, একেবারে মুখ গম্ভীর, এ খুব গম্ভীর মুখে ঠেলছে। প্রথমে ধরো 2 নিউটন বল প্রয়োগ করলো, এগোলো না, বল বাড়িয়ে দিল, রাগ হয়ে যাচ্ছে, আমি ওটাকে ঠেলে নিয়ে যাবই। এবার 4 নিউটন বল প্রয়োগ করলো, এগোলো না। 5 নিউটন বল প্রয়োগ করে দেখছি এটা এবার আস্তে 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 এগোচ্ছে। তাহলে কি বুঝলাম? যে একটা সার্টেন মানের বল প্রয়োগ করলে তখন গিয়ে বস্তুটা গতিশীল হবে। ঠিক তার আগের বল, যেটা সর্বোচ্চ বল, তার দরুন বস্তু গতিশীল হয়নি, সেই বলটাকে বলে লিমিটিং ফ্রিকশন। অর্থাৎ ওই স্থিত ঘর্ষণের সর্বোচ্চ যে মানটা সম্ভব, সর্বোচ্চ যে মানটা সম্ভব সেটাকে আমরা কী নাম দিয়েছি? লিমিটিং ফ্রিকশন। তাহলে স্থিত ঘর্ষণের সম্ভাব্য সর্বোচ্চ মানকে আমরা লিমিটিং ফ্রিকশন বলছি। একটা গ্রাফের সাহায্যে বিষয়টা বুঝে নিই। দেখো, এক্স অক্ষ বরাবর প্রকাশ করা আছে বাইরে থেকে যে বল প্রয়োগ করেছি এফ, ওয়াই অক্ষ বরাবর প্রকাশ করা হয়েছে ঘর্ষণ বল। এবার আমার এই বাইরে থেকে প্রযুক্ত বলের মান ক্রমশ বাড়াচ্ছি, ঘর্ষণ বলের মানও কিন্তু বাড়ছে সমান তালে। মানে আমি যা বল প্রয়োগ করছি ঘর্ষণ বলের মান তাই হচ্ছে। সেক্ষেত্রে এই যে গ্রাফ যে অ্যাঙ্গেলটা তৈরি করবে সেটা কত হবে না 45 ডিগ্রি। এদিকের মান ওদিকের মান সমান হলে গ্রাফের অ্যাঙ্গেল 45 হয়, তোমরা জানো। তুমি যত বল বাড়াচ্ছ ঘর্ষণ বল বাড়ছে। এরম করতে করতে দেখা যাবে সার্টেন একটা বলে গিয়ে ঘর্ষণ বল, কোন ঘর্ষণ? বস্তু গতিশীল হয়নি, তাহলে স্থিত ঘর্ষণ। ঘর্ষণ বল তার সর্বোচ্চ মানে পৌঁছলো, কোন ঘর্ষণ? স্থিত ঘর্ষণ। এরপরে যেই তুমি প্রযুক্ত বল বাড়ালে বস্তু কিন্তু গতিশীল হয়ে গেল। গতিশীল হয়ে গেলেই এই বক্রতা থেকে বক্রতা কিছুটা হলেও তো বেরিয়ে আসবে, ফলে কি বাধা কিছুটা হলেও কমে যাবে। তাহলে ঘর্ষণ বলের মান দেখো কমে গেল, গ্রাফটা নেমে এসছে। এরপরে যখন গতিশীল হয়ে গেল তখন তুমি প্রযুক্ত বল আরও বাড়াও, ঘর্ষণ বল এবার কোন ঘর্ষণ? এবার কিন্তু চল ঘর্ষণ, কারণ বস্তু গতিশীল হয়ে গেছে। চল ঘর্ষণের মান কিন্তু আর বাড়ছে না, ধ্রুবক থাকছে।
তবে মাথায় রাখবে বস্তুর গতি যদি খুব বেশি হয়ে যায়, পাশে লিখছি, বস্তুর গতি খুব বেশি হয়ে গেলে চলো ঘর্ষণের মান হ্রাস পায়। ভেবো না শূন্য হয়ে যাবে, কিছুটা কমে যাবে। তাহলে খেয়াল করো এই যে পয়েন্টটা, এখানে যে ঘর্ষণ বলটা, অবশ্যই বস্তু স্থির আছে, মানে স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মানটা এই পয়েন্টটা আমরা অ্যাচিভ করছি, সেটাকেই আমরা আসলে কি বলবো, মানে এই পি পয়েন্টে যে ফোর্স অ্যাপ্লাই করছি সেটাকে কি বলবো, ওই লিমিটিং ফ্রিকশন বা সীমাস্থ ঘর্ষণ বল। তাহলে পি পয়েন্টে যে ফোর্স অ্যাপ্লাই হয়েছে বা এই পয়েন্টে যে ফোর্স অ্যাপ্লাই হয়েছে, ধরো কিউ পয়েন্ট নাম দিলাম, এই পয়েন্টে যে ঘর্ষণ বল উল্টো দিক থেকে অ্যাপ্লাইড হয়েছে সেটাকে আমরা বলবো লিমিটিং ফ্রিকশন। এইবার একটা জিনিস খেয়াল করো, এই গ্রাফের শুরু থেকে ধরো ও থেকে এ অবধি আমি যা বল প্রয়োগ করেছি ঘর্ষণ বলের মান তার সঙ্গে সমান এবং বিপরীতমুখী হয়েছে। অর্থাৎ আমার বল আর ঘর্ষণ বল, কোন ঘর্ষণ? স্থিত ঘর্ষণ। আমার বল ও ঘর্ষণ বল কি পরস্পর সমান এবং বিপরীতমুখী হয়েছে, সেই জন্যই তো বস্তু গতিশীল হয়নি। তাহলে আমি যা ইচ্ছা বল প্রয়োগ করেছি, ঘর্ষণ বল যেন নিজেকে নিয়ন্ত্রণ করে নিয়েছে, আমার বলটাকে সেন্স করে যে আমি কত বল প্রয়োগ করছি, সেই অনুসারে নিজের মানটাকে আমার বলের সঙ্গে সমান করে নিয়েছে। তার সাথে সাথে দিকটাকে কি করেছে, অবশ্যই উল্টো। সেই জন্য তো টোটাল বলটা কি জিরো হয়েছে, বস্তু গতিশীল হয়নি। তাহলে বুঝতেই পারা যাচ্ছে ও থেকে এ অবধি মানে সীমাস্থ ঘর্ষণ অবধি কি না এই ঘর্ষণ বল নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারছে, এই জন্য এটাকে স্বনিয়ন্ত্রক বল বলা হয়। তাহলে কোনটাকে স্বনিয়ন্ত্রক বল বলা হবে? অবশ্যই স্থিত ঘর্ষণকে স্বনিয়ন্ত্রক বল বলা হবে। তাহলে সীমাস্থ ঘর্ষণ অবধি স্থিত ঘর্ষণ হলো স্বনিয়ন্ত্রক বল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাকি অংশটা নেক্সট ভিডিওতে তোমরা এটা ভালো করে দেখে নেবে, বইটাও পড়বে এবং তার সাথে সাথে নেক্সট ভিডিওটা দেখতে ভুলো না। পুরো বিষয় সম্পর্কে জ্ঞান লাভ যদি না করো তাহলে কিন্তু পুরো আইডিয়া আসবে না। এবং তার সাথে সাথে অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করবে। তাহলে আজকে এখানেই, ভালো থেকো সবাই।